হাত মধ্যে আসে যায়। এনিওয়ে তাহলে আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে মনে তোমাদেরকে, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা ওকে। তাহলে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইভেন্ট কি, ইভেন্ট নিয়ে the probability of occurrence of events, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখিয়েছিলাম। তো এটা নিয়ে আমাদের আজকে, যেহেতু গত ক্লাসে ছিল যে আমরা এও জানি, ডিবিএ জানি, বিডিবিএ জানি, সিভিয়ার অ্যাক্সিডেন্ট কখন হলে, তাহলে আমরা জানি যে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মানে ওয়ান কাইন্ড অফ সেফটি অ্যানালাইসিস, তাই না? যে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ইভেন্ট হতে পারে, ইভেন্টের প্রবাবিলিটি কেমন, ফ্রিকোয়েন্সি কেমন এবং তার কনসিকোয়েন্সেস কেমন, তো কি কারণে ইভেন্ট গুলো হতে পারে। তো অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মানে হলো ইভেন্ট অ্যানালাইসিস। ইভেন্ট তো হলো ছোট থেকে বড় ধরনের ইভেন্ট, তাই না? তো এই ইভেন্টের মধ্যে এখানে ইয়ে দেখা যায় না, তো ইভেন্টের মধ্যে আমার ছবি কি দেখা যায়? হ্যাঁ জি স্যার দেখা যায়। কিছু দেখতে পাচ্ছি না আমি। এনিওয়ে তাহলে এও anticipated operational occurrences আমরা AOO বলি, not additional fuel damage। এটা অর্থ নয়, এটা acceptance criteria কি, terminology used, frequency of occurrences বা reactor year। reactor year কি? reactor operational year, তাই না? reactor year মানে reactor operational। আমরা যদি 1000 মেগাওয়াট হয়, তাহলে আমরা যদি 1 বছর চলে 1 বছর 1 reactor year। যদি 1000 মেগাওয়াট ক্যাপাসিটি বা একটা রিঅ্যাক্টর 1 ইয়ার চলে, তাহলে 1 রিঅ্যাক্টর ইয়ার। ক্যাপাসিটি যাই হোক না কেন, কতগুলো ইউনিট, একটা ইউনিট 1 বছর চললো, ইউনিটের সাইজ ক্যাপাসিটি ভিন্নতা থাকতে পারে, কোনটা 500, 1000, 1200, 600। সে যদি 1 বছর চলে 1 রিঅ্যাক্টর ইয়ার, তাহলে 1 রিঅ্যাক্টর ইয়ার বলা হয়। তাহলে রিঅ্যাক্টর ইয়ারের মধ্যে দেখো 1 বাই রিঅ্যাক্টর ইয়ার, তো 10⁻² মাইনাস, এখানে 1 থেকে 10⁻²। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে এক্সপেক্টেড ইন দ্য লাইফ অফ দ্য প্ল্যান্ট 1 2, তাহলে এগুলো কত অকারেন্সেস হতে পারে, এগুলো প্রবাবিলিটি। ডিবিএ তোমরা জানো, ডিজাইন বেসিস। নরমালি সেফটি অ্যানালাইসিস, সেফটি ডিজাইনে ডিবিএ নরমালি সেফটি অ্যানালাইসিস রিপোর্টের ডিজাইনে যখনই একটা রিঅ্যাক্টর লাইসেন্স দেবে রেগুলেটরি বডি, তখন তারা নরমালি ইয়া করে, আই মিন ডিবিএ পর্যন্ত অ্যানালাইসিস করে। তো ডিবিএ পর্যন্ত অ্যানালাইসিস করলে তাহলে বাকি ডিবিএ বিডিবিএ কি হবে, আরো বেশি হলে এগুলো আসলে বিয়ন্ড ডিজাইনের মধ্যে ওগুলি থাকে না, ওগুলো অনেকগুলো কম্বিনেশন হতে পারে, যার কারণে ওগুলো অনেক ধরনের সিচুয়েশন কারণেই হতে পারে। তো সবচেয়ে দেখো বিডিবিএ প্রবাবিলিটি অফ অকারেন্স খুব কম, তারপরে আরো সিভিয়ার, ভেরি আনলাইকলি টু অকার। 10⁻⁻6, 10⁻⁷, যখন 10 পাওয়ার উপর যত বেশি হবে ইন্ডেক্সটা, -6, -7, এখন নাকি কোড ড্যামেজ ফ্রিকোয়েন্সি বলা হয় 10⁻�6, 7। তার মানে যত ধরনের মানে সম্ভাবনা খুব কম হলেও খুবই সিভিয়ার কনসিকোয়েন্সেস হবে। তো এই ধরনের সিচুয়েশন আমরা এখানে আমরা বলতে যাচ্ছি যে, আমি বুঝতে পারছি না এখানে ছবি আসে না কেন, ছবি আসলে তো বলতে বোঝা যাচ্ছে না যে আমি কি বুঝাতে যাচ্ছি। ছবি আনার জন্য কি ছবি আসে না কেন আমারটা? সাদমান স্যার শেয়ার স্ক্রিন যেটা দিচ্ছেন এটা তো আসছে, দেখা যাচ্ছে তো। আমার ছবি দেখা যাচ্ছে না কেন? ও আমি যে এখানে বলতে যাচ্ছি কি বলবো সেটা তো আমি নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা অন্ধকারের মধ্যে বলে যাচ্ছি, কেউ
দেখতে আমি নিজেই তো বুঝতে পারছি না আমি স্যার আপনি উপরের ট্যাবটা থেকে পার্টিসিপেন্টে ক্লিক করেন, তাহলে সবার আপনার সহ সবারটা দেখান। তাহলে পার্টিসিপেন্টে ক্লিক করলাম, তারপর দেখায় না স্যার এখনো? না, ও আমাকে একজন খালি একজনকে দেখাচ্ছে। হ্যাঁ মোহ এদিকে আসতো, একজনকে দেখাবে কেন? সবাইকে আমার চেহারা দেখাচ্ছে না কেন? হ্যাঁ তাহলে আমি হ্যাঁ হঠাৎ করে দেখাচ্ছে না কেন? কোনটা এটা? এটা কি তো বিষয়? এইটা এখানে, এটা এখানে, হ্যাঁ হ্যাঁ রাইট, এটাই তো এখানে, এই যে অনেকগুলা স্প্লিট করা সেটা। ওকে, তাহলে আমরা বলতে যাচ্ছি যে সরি ইন্টারাপশনের জন্য, এখন দেখো যে সবগুলো কি ধরনের, তো এই ইভেন্ট গুলো নিয়ে আমাদের ইভেন্ট গুলো অ্যানালাইসিস করবো কিভাবে আমরা, সেটা হলো বিষয়। যে ইভেন্ট আমার অ্যানালাইসিস মানে যখন একটা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস চিন্তা করে ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ইভেন্ট হতে পারে, ইভেন্টটা কত ফ্রিকুয়েন্ট হতে পারে, ইভেন্টের কনসিকুয়েন্স লেভেল কোন পর্যন্ত হতে পারে, সেগুলোকে প্রেডিক্ট করা। সেটাকে কিভাবে প্রেডিক্ট করতে পারবো আমরা, কোন মেথডে প্রেডিক্ট করবো এই ইভেন্ট গুলো? দুটা মেথডের কথা বলছিলাম, দুটা মেথডের নাম কি? হ্যাঁ আমরা যে অ্যানালাইসিস করবো যেটা হতে পারে এরকম সম্ভাবনা, আমরা একটা ভ্যালু করব বা একটা প্রবাবিলিটি বা একটা রেট নির্ধারণ করবো, এটা এরকম ভাবে হতে পারে। কি কারণে হতে পারে এগুলো অ্যানালাইসিস করে আমরা ডিজাইনের মধ্যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, লিমিটিং ক্রাইটেরিয়া, সেফটি ডিজাইন ক্রাইটেরিয়া এগুলো ঠিক করতে হবে। এগুলো স্যার ডিএসসি পিএসএ পিএসএ আছে, পিএসএ আছে, হ্যাঁ। তো এর মধ্যে আবার মেথড আছে কনজারভেটিভ অ্যানালাইসিস, একটা হলো বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস। কনজারভেটিভ কি, বেস্ট এস্টিমেট, ডিএসএ পিএসএ আছে, রাইট। তাহলে এখন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মেথড গুলি কি, এই মেথড গুলোর সম্পর্কে জানাটা হলো এখন এই কোর্সের একটা অংশ, সেফটি অ্যানালাইসিস। তোমরা কোনো ডিএসএ পড়ছো, পিএসএ পড়ছো তোমরা? ডিএসএ অ্যানালাইসিস কি কি মেথড কি, পিএসএ অ্যানালাইসিস মেথড কি, এগুলি কি তোমরা পড়ছো? স্যার সেফটি কোর্সে ছিল আর কি। মানে ডিএসএ পিএসএ ছিল? জি স্যার। তাহলে এটা কি থার্ড ইয়ারে? জি স্যার। মানে কি রিঅ্যাক্টর ওই যে সেফটি অ্যানালাইসিস ওটা ওই কোর্সে? রিঅ্যাক্টর অপারেশনস এন্ড সেফটি, হ্যাঁ ওই কোর্সটা। ওটা কি আশরাফ পড়াইছে না মেজবা পড়াইছে? স্যার আশরাফ স্যার পড়াইছে। ডিএসএ পিএসএ, পিএসএ কি দিয়া করে, কি দিয়ে করে পিএসএ? স্যার কি জানি হচ্ছে ফল্ট ট্রি অ্যানালাইসিস, রিস্ক ট্রি অ্যানালাইসিস এগুলা ছিল। ফল্টি ইভেন্টরি পড়াইছিল? জি স্যার। তাহলে ফল্টি ইভেন্টরি পড়ালে তো এটা তো একই রিস্ক অ্যানালাইসিস, এই কোর্সটা তাহলে ওটার সাথে তো অনেকটা হয়ে যাচ্ছে, সিমিলারিটি চলে আসছে। তাই এগুলি পড়াইছিল যে এখন যে ফ্রিকোয়েন্সি কি কি হতে পারে, কি কি ইভেন্ট। স্যার ইভেন্ট গুলো এমনিতে ছিল, যেমন ওই যে ডিআইডি তে তো ইভেন্ট গুলো থাকে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা ছিল না আর কি। কোনটা কিরকম হওয়ার সম্ভাবনা, তাই না? এখন তোমরা যে পিএসএ ডিএসএ অ্যানালাইসিস সেটা, তো এটা যদি তোমরা ইভেন্টরি ফল্ট ট্রি যদি তোমরা পড়ে থাকো, তাহলে তো এখন ইভেন্টরি ফল্ট ট্রি ব্যাপারে পড়ার একটা আছে যে, তাহলে তো ওইটাই তো রিস্ক অ্যানালাইসিস করেছে। অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মানে তো হলো এখন কি দিয়ে অ্যানালাইসিস করে, মানে সেই জিনিসগুলো কি, টুলস কি, টুলসটা নিয়ে এখন কথাবার্তা বলা। যাই হোক, তোমরা যদি পরে একাই দেখো ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স সেটা, তাহলে আমরা বলতে চাচ্ছি যে এগুলো নিয়ে তাহলে এখন আমরা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মানে সেফটি অ্যানালাইসিস। তো সেফটি অ্যানালাইসিস প্রথম মানুষ সেফটি অ্যানালাইসিস ক্ষেত্রে সেফটি অ্যানালাইজ করতে হয়, কারণ রিঅ্যাক্টর অপারেট ডিজাইন করার সময় তার ডিজাইন লিমিট থাকে, ডিজাইন লিমিট, অপারেশন লিমিটস এন্ড কন্ডিশন, অপারেশন লিমিট থাকে।
এখানে তিনটা ধরনের লিমিট হতে পারে। একটা হলো রেগুলেটরি লিমিট, রেগুলেটরি লিমিট মানে রেগুলেটরি বডি থেকে বলে দিবে এই লিমিটে চালা বা এই দিস দ্য লিমিট। তাহলে আর একটা উপরে লিমিট, তার নিচে অপারেশনাল লিমিট। তাহলে রেগুলেটরি লিমিট ডিপেন্ড করে ওই ডিজাইন ক্রাইটেরিয়ার উপর, ডিজাইন লিমিটের উপর রেগুলেটরি সেটিংটাকে ইয়া করবে, সেট করবে। তাহলে অপারেশনটা কি রেগুলেটরির মধ্যে কাছাকাছি থাকবে নাকি, আর সেফটি লিমিট যেটা এটা কোন দিকে কত লেভেলে থাকবে। তাহলে একটা তিনটা ইয়া সিচুয়েশনস, একটা হলো অপারেশন লিমিটস এন্ড কন্ডিশনস, অপারেটিং লিমিটস, রেগুলেটরি লিমিটস, একটা হলো সেফটি লিমিট। তাহলে তিন ধরনের লিমিটের মধ্যে আমাকে চিন্তা করতে হবে আর এগুলো অ্যানালাইসিস করতে হবে একটা সাথে একটা কতটুকু মার্জিন আছে কিনা, আর মার্জিন কতটুকু মার্জিন এবং কোন মেথডে এগুলো অ্যানালাইসিস করে সেফটি অ্যানালাইসিস রিপোর্ট থাকতে হবে। থাকলে এগুলো রেগুলেটরি বডি এগুলো ইন্সপেকশন করবে, অথরাইজেশন করবে লাইসেন্সিং দেওয়ার সময়, অপারেশন লাইসেন্সিং বা লাইসেন্স বা কমিশনিং লাইসেন্স দেওয়ার সময়। তাহলে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস আমরা বলতেছি দেন তো ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, ওয়ান কাইন্ড অফ স্মল অ্যাক্সিডেন্ট, স্মল কাইন্ড অফ রিস্ক। The risk analysis মানে হলো accident analysis মানে safety analysis। তো safety analysis হলো আমরা কি ভাবে করতে পারি, কি methods and tools available। আর disaster management safety analysis, risk analysis থেকেই তো accident analysis থেকেই তো risk assessment risk চলে আসে, তারপরে এগুলো ম্যানেজমেন্ট বিষয়টা আসে। ম্যানেজমেন্ট মানে হলো কিভাবে অ্যাক্সিডেন্ট ম্যানেজ করতে হবে, কি লেভেল অফ কনসিকুয়েন্স হতে পারে, এটার উপর ম্যানেজমেন্ট কি হবে সেটা, এটারও ওই অংশটা। কারণ আমরা এখানে বললাম যে অকারেন্স গুলি কি হতে পারে, অনেক ধরনের সেফটি লিমিটস এন্ড মার্জিনস অথবা সেফটি লিমিটস ক্রাইটেরিয়া, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখানে দেখো সেফটি লিমিটস অর ক্রাইটেরিয়া, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তা আমরা সেফটি মার্জিনস আর দ্য ডিফারেন্সেস ইন ফিজিক্যাল ইউনিটস বিটুইন দ্য এস্টাবলিশড of a site and associated with failures or changes of a system or component or with a phenomenon under consideration and the calculated values of those parameters. And safety limits may be limiting values used. আমরা যদি এখানে দেখি তাহলে এখানে যদি দেখো এটা আমরা এই যে ফিগারটার মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে ল্যাঙ্গুয়েজটা ভাবে বলা আছে, ব্যাখ্যা আছে। আমাদের যে ফিগারটা যেভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি কি ল্যাঙ্গুয়েজে বলা আছে ওখানে টেক্সটে। এখানে দেখো সেফটি লিমিটস, এই সেফটি লিমিটস রেগুলেটরি দেখো ব্লু কালার, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। দেখো সেফটি লিমিটের সাথে রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এই কতটুকু ডিফারেন্স আছে। তাহলে সেফটি লিমিটস, তাহলে সেফটি মার্জিন এই দেখো এটা গ্রিন কালার, তাহলে এই যে একটা আবার বেগুনি কালার, তাহলে আনসার্টেনিটি কি, তাহলে আমাকে value computed calculated by conservative calculation and value calculated by best estimate analysis। তো দুই ধরনের অ্যানালাইসিস আছে, একটা হলো কনজারভেটিভ অ্যাসেসমেন্ট, একটা হলো বেস্ট এস্টিমেট অ্যাসেসমেন্ট। এখানে এই ফিগারটাতে আমরা সেফটি মার্জিন বোঝাতে যাচ্ছি যে রেগুলেটরি বডির সাথে ডিজাইন লিমিটস, ডিজাইন লিমিটে যদি পৌঁছায় যায় অপারেটিং লিমিটস, অপারেটিং প্যারামিটারস, তাহলে এখানে ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, ক্ল্যাডিং ড্যামেজ হতে পারে। আমরা তো ফুয়েলকে নিয়ে চিন্তা করবো তাই না, তাহলে ফুয়েল আর ক্ল্যাডিং ইন্টারাকশন, মডারেটরের সাথে ফুয়েল ক্ল্যাডিং, ওটা হলো ফিজিক্যাল লিমিটস। এখানে মেইনলি বিভিন্ন ইভেন্টের কারণেই ফুয়েলের সারফেসে ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, সেফটি লিমিটস চলে যেতে পারে। তাহলে রেগুলেটরি বডি সেটা চিন্তা করে যে সেফটি লিমিটসে পৌঁছানো যাতে না থাকে, এখানে কতটুকু মার্জিন সেট করব। আমরা বললাম সেফটি মার্জিন, সেফটি লিমিটস, দুটোর মধ্যে পার্থক্য হলো বুঝতে পারছো,
যে কতটুকু দূরে রাখবো ফ্রম দা সেফটি লিমিটস। Safety limits is set by the designer, manufacturer. এখন সেফটি মার্জিন, এই যে সেফটি মার্জিনটা সেট করবে কারা? রেগুলেটরি বডি, আর অপারেটর সেটা ফলো করবে, রিঅ্যাক্টর অপারেটর, অপারেটিং অর্গানাইজেশন। তো রেগুলেটরি বডি সেট করবে, প্রত্যেকটা বিষয় সেট করে দিবে এবং রেগুলেশনে উল্লেখ করবে, এবং ডিউরিং ডিজাইন ইন্সপেকশনস, ডিউরিং মানে রিভিউইং অফ দ্য রেগুলার সেফটি অ্যানালাইসিস রিপোর্টস, এগুলো তারা এখানে এগুলো ডিটেইল এখানে সন্নিবেশিত থাকবে। তাহলে দুই ধরনের যদি তাহলে আমরা এটাকে এইভাবেই সেফটি লিমিটস আমরা বুঝলাম, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা কি বুঝলাম, সেফটি এটা হলো সেফটি, তাই না? সেফটি মার্জিন, সেফটি লিমিটস তাহলে could be zero depending on regulatory stipulation. The regulatory criteria, regulatory যদি মিট করে বলে যে না সেফটি লিমিট পর্যন্ত তোমাদের আমি দিয়ে দিলাম, এটা রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স রেগুলেশনের উপর ডিপেন্ড করবে, তারা কোন লেভেল পর্যন্ত তারা অ্যালাউ করবে, ডিজাইন কন্ডিশন আর অপারেটিং কন্ডিশনস লিমিটস। এই জন্য এটা তারা could be zero, এবং তারা বলেও দিতে পারে সেফটি লিমিট পর্যন্ত তোমাদের এখানে, এটা ডিপেন্ড করবে রেগুলেটরি বডি টু রেগুলেটরি বডি। এখানে আনসার্টিনিটি, একটা আনসার্টিনিটি চিন্তা করা, একটা আনসার্টিনিটি চিন্তা না করা, দুই ধরনের এস্টিমেশন। আমরা যদি চিন্তা করি যে একটা ইভেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে দুই ধরনের সিচুয়েশন, একটা হলো কনজারভেটিভ অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ, আর হলো বেস্ট এস্টিমেট অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ। এই দুইটা অ্যাপ্রোচ কি, এই দুইটা অ্যাপ্রোচ নিয়ে আমরা কথা বলবো। এটা যদি আমরা অ্যানাদার ফিগারে যদি আমরা দেখি, সেফটি লিমিট দেখো, সেফটি মার্জিন অথবা অ্যালাউড মানে রিজিয়ন, কনজারভেটিভ অ্যাসেসমেন্ট এন্ড হলো বেস্ট এস্টিমেট অ্যাসেসমেন্ট, দুটোর মধ্যে আমরা যদি ডিটারমিনেশন সেফটি লিমিট, আমরা যদি এখানে দেখি যে একটা হলো ডিটারমিনেশন সেফটি লিমিট, আমরা মনে করো ক্ল্যাডিং এর টেম্পারেচার 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা হলো সেফটি লিমিট না ডিজাইন লিমিট? I mean the safety margin, regulatory limit. Maximum clad oxidation, maximum hydrogen generation, তারপর হলো long time cooling capability of the core। তাহলে এই যে আমরা একটা যে কোনো লোকা বা লোফা থেকে এইগুলো ক্ল্যাড ফেল করতে পারে। আলটিমেটলি যত ধরনের ইভেন্ট হোক না কেন, স্টেশন ব্ল্যাকআউট কথা বলো, টারবাইন ট্রিপের কথা বলো, যে কোনো ফেলিউরের কথা বলো, আলটিমেটলি ইফেক্ট আসবে হলো ফুয়েল ক্ল্যাডিং থেকে, ক্ল্যাডিং থেকেই ফিজিক্যাল ড্যামেজ শুরু হবে। ওইটাই হলো আমাদের মেইন টার্গেট, হাউ টু প্রটেক্ট, হাউ টু সেভ ফুয়েল ক্ল্যাডিং, ফুয়েল মিট ফ্রম মেল্টিং। এটা হলো আলটিমেট টার্গেট। আর এখানে হলো সবকিছু নিহত, যতই রিঅ্যাক্টর প্রোটেকশন সিস্টেম আমরা বলছি না কেন, আলটিমেটলি হলো ফুয়েল ক্ল্যাডিং যাতে রিচ না করে 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা ডিজাইন লিমিট, সেফটি লিমিট। তাহলে মার্জিন কি হবে, কেমনে হবে, এবং এগুলো যে কোনো ইভেন্টের কারণে ঘটতে পারে, ফুয়েলের ক্ল্যাড টেম্পারেচার রিচ করতে পারে। তাহলে এগুলোর জন্য আমরা কিভাবে সেট করব যাতে এটা না হয়, কি ধরনের আমরা লিমিটস কন্ডিশন আমরা রেগুলেটরি বডি কর্তৃক তারা সেট করে দিবে অপারেটিং অর্গানাইজেশনের কাছে। তাহলে আমরা যদি বলি যে আমরা বলি যে ডিটারমিনিস্টিক সেফটি আর হলো প্রবাবিলিস্টিক সেফটি টার্গেট, দুই ধরনের। তা প্রবাবিলিস্টিক হলো এখানে প্রবাবিলিস্টিক যেটা, এটা হলো ডিটারমিনিস্টিক হলো একদম ফিজিক্যালি করে এক্সপেরিমেন্ট করে প্রথম যেটা, হ্যাঁ একটা এস্টিমেট করে। ডিটারমিনিস্টিক সেফটি কি আমরা এগুলো আরো তোমরা আগে পড়ছো, তো আমি এখানে চেষ্টা করব। তো ডিটারমিনিস্টিক সেফটি একটা হলো প্রবাবিলিস্টিক সেফটি। ডিটারমিনিস্টিক হলো এক্সপেরিমেন্টাল বেস, যেগুলো ডেটা বেসড
ফিজিক্যালি ডিটারমাইন করে, ফিজিক্যালি। কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট, এবং পিএসও কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ হতে পারে, তবে পিএস হলো প্রবাবিলিটি বেসড। এটা হলো না আমি টেস্ট করে এক্সপেরিমেন্ট করে ল্যাবরেটরিতে আমি এইগুলো দেখছি, ওগুলো থেকে আমি স্কেল আপ করি আর ডাউন করি, এগুলো থেকে আমি কি করব, যে একটা ভ্যালু পাবো, ফিগার পাবো। এগুলো তখন ডিজাইনে আমি ইন্ট্রোডিউস করব এবং ডিজাইন সেফটি লিমিট আমরা নির্ধারণ করব। পুরোপুরি এক্সপেরিমেন্টাল বেসড, ফিজিক্যাল বেসড, নট সফটওয়্যার বেসড। সফটওয়্যার হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ক্যালকুলেশন বেসড, এস্টিমেশন বেসড, প্রেডিকশন বেসড, প্রেডিক্ট করা। এখন ডিটারমিনিস্টিক সাথে প্রবাবিলিস্টিকের একটা ভাইস ভার্সা কম্পারিজন আছে, কম্পারেটিভ কম্পিটিশন আছে। কম্পিটিশনের মধ্যে বলে যে কোনটা মোর রিলায়েবল, প্রবাবিলিস্টিক না ডিটারমিনিস্টিক? ডিটারমিনিস্টিক মোর রিলায়েবল পাওয়ারফুল না পিএসএ মোর পাওয়ারফুল? এস্টিমেশনের ক্ষেত্রে আনসার্টেনিটি থাকতেই পারে, প্রত্যেকটা এস্টিমেশনই লিমিটেশন থাকে, আনসার্টেনিটি থাকে। তাহলে আমরা যদি ডিটারমিনিস্টিক তো বুঝাই গেল যে এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করব, টেস্ট করব, প্রসিডিউরটা কি সেটা আমরা আরো আসবো বলবো। তাহলে এখন প্রবাবিলিস্টিক কি এখানে বলতে যাচ্ছে যে প্রবাবিলিস্টিক সেফটি মার্জিন, আনসার্টেনিটি রেঞ্জ, ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে এখানে দেখো রেগুলেটরি প্রবাবিলিটি সেফটি মার্জিন। তো এখান থেকে যে প্রবাবিলিটি সেফটি মার্জিন আমরা বলি যে রেগুলেটরি বডি প্রবাবিলিটি সেফটি টার্গেট, এখান থেকে আমরা যে এই ক্যালকুলেট করতেছি এটা হলো আনসার্টেনিটি, এখান থেকে আনসার্টেনিটি এই লেভেল থেকে এটা হলো ক্যালকুলেটেড ভ্যালু। এখান থেকে যদি আমরা এখানে আমরা আনসার্টেনিটি যদি এতটুকু দেখি, এটা থেকে এতটুকু আবার রেগুলেটরি কিভাবে সেট করব। তো এখানে বিভিন্ন ধরনের শাটডাউন সিস্টেম আনএভেবিলিটি, দেখো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সেফটি সিস্টেম আনএভেবিলিটি, 10 to the minus 3, 10 to the minus 6 reactor array, 10 to the minus 5, 10 to the minus 6, 10 to the minus 6 reactor array, individual risks of fatality, probability for large radioactivity release, আমরা বলি large radioactivity release বা early radioactivity release, engineering safety system। তাহলে এগুলো যে প্রেডিক্ট করা রেগুলেটরি প্রবাবিলিটি সেফটি টার্গেটস, তারা এগুলো ফ্রিকোয়েন্সি থেকে তারা টার্গেট এস্টিমেট করে দেখে যে প্রবাবিলিটি অফ অকারেন্স কোন পর্যায়ে লেভেলে তো কি ধরনের ইভেন্ট সেটা তারা অ্যানালাইসিস করে এগুলো তারা সেফ লিমিট জানে, বা রিঅ্যাক্টর ডিজাইন টু ডিজাইন কিছুটা বেরি করে, সেগুলো সফটওয়্যারের মাধ্যমে তারা ক্যালকুলেট করে। তা আমরা বলছি যে তাহলে ডিটারমিনিস্টিক হোক, প্রবাবিলিস্টিক হোক, যে ধরনের সেফটি অ্যানালাইসিস হোক বা রিস্ক অ্যানালাইসিস হোক, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস হোক, তাহলে ইভেন্ট মানে আমরা বলি একটা সিনারিও। তাহলে এখানে আসছে যে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট এন্ড সেফটি মার্জিন, আমরা বলি যে অ্যাপ্রোচ। এখন দেখো যে কনজারভেটিভ অ্যাসেসমেন্ট একটা হলো বেস্ট এস্টিমেট অ্যাসেসমেন্ট। আমরা যদি দেখি যে কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি, আমরা যদি প্রবাবিলিস্টিক বলি আর ডিটারমিনিস্টিক অ্যানালাইসিসে যাই, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কি কনজারভেটিভ অ্যাসেসমেন্ট এস্টিমেট করব না বেস্ট এস্টিমেট করব? দুই দিকে, দুইটা ধরনের অ্যাপ্রোচ। কনজারভেটিভ অ্যাসেসমেন্ট হলো সেই অ্যাসেসমেন্ট যেটা অনেক ধরনের মার্জিন থাকে, এখানে আনসার্টেনিটি কতটুকু আছে সেটা অ্যানালাইসিস করা হয় না, এটা মোর একুরেট বলা, হাইলি ফাইন টিউনিং অ্যাসেসমেন্ট নরমালি রেগুলেটরি বডি কর্তৃক স্বীকৃত নয়। তাহলে প্রথম কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বলে যে এই লিমিট থেকে ম্যাক্সিমাম কতটুকু, প্রথম একটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটুকু সেফটি লিমিট থাকবে সেটা তারা সরাসরি বলে দেয়, দিস আর দ্য রিয়েল ভ্যালুস। এবং ওখানে মার্জিন এস্টিমেট কনজারভেটিভ থেকে বলে এতটুকু মার্জিন থাকলে সেটা সেফটি লিমিটকে বলা হয়। তাহলে কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বলছে সেফটি অ্যানালাইসিস শুড অ্যাসিউর দ্যাট সেফটি মার্জিনস
are defined and evaluated for each applicable regulatory acceptance criteria. তাহলে রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কনজারভেটিভ অ্যাসেসমেন্টে বলে যে রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স এতটুকু আর মার্জিন এটা এখানে আনসার্টেনিটি কতটুকু সেটা এস্টিমেট করা হয় না। তাহলে এখানে ফর এক্সাম্পল যদি দেখি যে কনজারভেটিভ অ্যাসেসমেন্টের pellet clad temperature conservative better greater than pellet clad temperature actual তাহলে actual value of আমরা বলি যে pellet clad temperature actual তাহলে pellet clad temperature conservative তাহলে conservative must be greater than pellet clad actual তাহলে actual সাথে conservative value কতটুকু আমরা বলি না সেফটি মার্জিন এতটা গুণ করি এটা হলো রিয়েল হতে পারে অপারেটিং কন্ডিশনে এই অ্যাকচুয়াল ভ্যালু এটা ফিট করব এটা থেকে কতটুকু মার্জিন দিব একটা মার্জিন দিয়ে আমরা একটা কনজারভেটিভ অ্যাসেসমেন্টে যাব এবং এই রেঞ্জটাই আমরা তো অ্যাসেস করবে যেটা সেফটিকে এনশিওর করবে তাহলে এটা হলো কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বেসড অন এক্সপেরিমেন্টাল বেসড হতে পারে এবং এটা অনেকটাই ট্র্যাডিশনাল অ্যাসেসমেন্ট প্রথম শুরু হয়েছে কনজারভেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে তাহলে সেই অ্যাসেসমেন্ট এখানে একটা লজিক্যাল ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয়েছে যে পোস্টুলেটেড ইনিশিয়েটিং ইভেন্টস পিআইইস আমরা বলি পোস্টুলেটেড ইনিশিয়েটিং ইভেন্টস মানে ইভেন্টস কিভাবে তৈরি হয় ঘটনা ঘটতে পারে তো সেটা থেকে সিলেক্ট ইনিশিয়াল প্যারামিটারস ভ্যালুস মডেলস অ্যাজাম্পশনস প্রত্যেকটা এস্টিমেটেই আমরা বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস বলি আর কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বলি আমাদেরকে ইনিশিয়াল ভ্যালু ধরতে হবে অ্যাজাম্পশন ধরতে হবে এবং কিভাবে এগুলো আমরা করব অ্যাসেসমেন্ট করব বেসড অন দ্য অ্যাজাম্পশনস and models and values methods তাহলে পারফর্ম কনজারভেটিভ অ্যানালাইসিস অফ লিমিটিং ইনিশিয়েটিং ইভেন্টস keep in view acceptance criteria তাহলে আমরা দেখি যে এখানে ইয়েস আর নো লজিক দেখো একটা ফ্লো চার্ট দেখো নো থাকলে আবার এটা রিপিট হবে আর যদি ইয়েস হয় তাহলে এটা এখানে এদিক যাবে পারফর্ম রিপ্রেজেন্টেটিভ বেস্ট এস্টিমেট ক্যালকুলেশনস পারফর্ম বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস এন্ড আনসার অ্যানালাইসিস যদি কনজারভেটিভ অ্যাসেসমেন্ট থেকে তখন যদি ইয়েস অ্যাসেসমেন্ট করা হয় এখন ডাবল চেকের জন্য বেস্ট এস্টিমেট অ্যানালাইসিসে চলে যায় মেথডে যায় এই বেস্ট এস্টিমেট অ্যানালাইসিসে আনসার্টেনিটি অ্যানালাইসিস চিন্তা করা হয় আরো একুরেটলি সফটওয়্যারের মাধ্যমে ইউজিং কন্ডিশনস রিয়েল ভ্যালু থেকে তারা তখন বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস করে সেটা আনসার্টেনিটি ধরে কি ধরনের আনসার্টেনিটি কতটুকু থাকতে পারে সেটা চিন্তা করে তখন তারা বেস্ট এস্টিমেট হলো কনজারভেটিভ প্লাস আনসার্টেনিটি সেটা হলো বেস্ট এস্টিমেট সেই বেস্ট এস্টিমেট তাহলে কনজারভেটিভ প্রথম করবে রেগুলেটরি বডি তারপর বেস্ট এস্টিমেট দিয়ে অ্যানালাইসিস করে তারা তখন রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দুইটা মেথডে তারা দেখবে এবং অপারেটিং অর্গানাইজেশন করছে কিনা সেটাও তারা দেখবে তারা যে দিল বা ম্যানুফ্যাকচারিং যে লাইসেন্স তারা দিবে কনস্ট্রাকশন লাইসেন্স বা অপারেশন লাইসেন্স যখন দেওয়া হবে তখন তারা দেখবে যে ম্যানুফ্যাকচাররা দুই ধরনের অ্যানালাইসিস করছে কিনা কনজারভেটিভ অ্যাসেসমেন্ট আসছে কিনা বেস্ট এস্টিমেট অ্যাসেসমেন্ট আসছে কিনা এইগুলি থাকলে তখন তারা নিজেরাও দেখবে রিভিউ করবে তারপর তারা এগুলোকে অ্যাসেস করবে এটা অপারেটিং অর্গানাইজেশন মানে ম্যানুফ্যাকচারিং এর সাথে তো প্রথম অপারেটিং অর্গানাইজেশন থাকে তাহলে অপারেটররা সাবমিট করবে রেগুলেটরের কাছে সেলফ অ্যানালাইসিস রিপোর্ট তাহলে আমরা এখন কনজারভেটিভ অ্যাসেসমেন্ট should provide pessimistic estimate of the এখানে সব দেওয়া আছে তোমার এই ট্যাক্স গুলি দিলে তোমরা এখানে বুঝতে পারবা যে অ্যানালাইসিস বেস্ট এস্টিমেট এন্ড কনজারভেটিভ মধ্যে আমরা একটা বেস্ট এস্টিমেট এন্ড কনজারভেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে একটা স্লাইডও আছে সেই স্লাইডটা আমি তোমাদের আজকে আপলোড করে দিব কারণ বেস্ট এস্টিমেট উইথ আনসার্টেনিটি অ্যানালাইসিস বললাম দেখো pellet clad temperature বা peak clad temperature আসলে তাহলে বেস্ট এস্টিমেট ইকুয়াল মাইনাস peak clad temperature uncertainty মাইনাস তাহলে কি হলো less than equal peak clad temperature actual less than equal peak clad
এস্টিমেট প্লাস পিক ল্যাব টেম্পারেচার আনসার্টেনিটি। তাহলে দেখো এখানে বেস্ট এস্টিমেটে আনসার্টেনিটি আমার যদি থাকে, আনসার্টেনিটি কতটুকু সেটা আমরা এখানে ইয়া করতে যাচ্ছি, এস্টিমেট প্রিসাইসলি বলতে যাচ্ছি যে এতটুকু আনসার্টেনিটি। আর বেস্ট কনজারভেটিভ বলা হয় যে একটা গ্রস রেঞ্জ দেওয়া হয়, আর এখানে হলে অ্যাকচুয়াল কোয়ান্টিটেটিভ ভাবে অ্যাসেসমেন্ট করা হয়, কোয়ান্টিটেটিভলি কতটুকু আনসার্টেনিটি, কত পার্সেন্ট আনসার্টেনিটি এবং কি পরিমাণ সেটা এখানে অ্যাকুরেটলি প্রেডিক্ট করা হয় ইউজিং ক্যালকুলেশন মডেল। এখানে দেখো অনেকগুলা বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস মেথড আছে। এরা তোমরা জানো অ্যাটমিক এনার্জি অথরিটি উইনফিড ইউকে, আইপিএসএন হলো ফ্রান্সে, তারপর হলো জিআরএস হলো জার্মানি, ইউএমএই এটা হলো ইটালি, ট্র্যাক্টেবল মেথড বেলজিয়াম, লিমিট ভ্যালু অ্যাপ্রোচ ইউএসএ। আরো কতগুলো মডেল আছে এখানে কিভাবে তারা অ্যানালাইসিস করে বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস করে এইগুলো যে কোনো ইভেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে তারা এগুলো বেস্ট এস্টিমেট অ্যাপ্রোচে যায় এবং কনজারভেটিভ অ্যাসেসমেন্টে যায়, যে তারা অ্যাকচুয়ালি এগুলো তখন এই সিনারিগুলো তারা অ্যানালাইসিস করে এগুলোকে এক্সপ্লেইন করা হয়। তো ইনিশিয়েটিং এভারেজ বা তোমরা জানো, আমরা বলছিলাম যে এই যে অনেকগুলা টুলস এর কথা বললাম, এই যে টুলস, এই দিস আর দ্য টুলস। তাহলে এই টুলস গুলো হলো বিভিন্ন দেশের তৈরি করা, সেগুলো বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরো কয়েকটা আছে কিভাবে অ্যানালাইসিস করা হয়। আর আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি আমরা দেখি, আরেকটা ইয়া আছে, আমরা যদি দেখি যে এটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা এটা দেখে নিও যে বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস কি, কনজারভেটিভ অ্যানালাইসিস এর মধ্যে এখানে ডিটেইলটা আছে, সেটা তোমরা দেখতে পারবে। তো এখান থেকে দেখে নিয়ে তোমরা বেস্ট এস্টিমেট এন্ড কনজারভেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্যটা কি ভাইস ভার্সা এটা আছে এই স্লাইডে, এই স্লাইডটা আমি দিয়ে দিব। তাহলে তোমরা, আমি যে একটু আগে স্লাইডে পড়ালাম যে ইভেন্টগুলো অ্যানালাইসিস করার জন্য যে বেস্ট এস্টিমেট অ্যানালাইসিস কি টুলস গুলি আছে, সেই টুলস গুলি কিভাবে অ্যানালাইসিস করে ওখানে বর্ণনা আছে। তা বেস্ট এস্টিমেট এন্ড কনজারভেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কি আজকে লেকচারের সেটা হলো মেন উদ্দেশ্য। আমাদের বলে সময় শেষ, তখন দেখি আজকে হলো কত তারিখ, আজকে হলো 7। আব্দুল্লাহ আল মাসরুফ নাই, ফুয়াদ রায়হান খান নাই, ফারিন